বাঁকুড়ায় প্রচার শুরু সুব্রত মুখোপাধ্যায়ের। নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ভোটের প্রচার। বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে প্রচার। মন্দিরে পুজো দেন সুব্রত মুখোপাধ্যায়। একটি মসজিদ ও গির্জাতেও যাবেন। সৌরভ গুহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, জানতে চাইবো কতটা জমজমাট প্রথম দিনের প্রচার? সুব্রত মুখোপাধ্যায় এসেছেন বাঁকুড়ায়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। সকালবেলায় কিন্তু বেরিয়ে এখানে শতাব্দী প্রাচীন ৩০০ বছরেরও পুরনো মহামায়া মন্দিরে তিনি গেলেন এবং এই মুহূর্তে তিনি রয়েছেন ভৈরব স্থান। বাঁকুড়ার অত্যন্ত প্রাচীন এই মন্দির ভৈরব স্থান, শিবের মন্দির। এই মন্দিরে কিন্তু এই মুহূর্তে পুজো দিচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়। আমরা একটু আসবো, আমরা দেখে নেব সুব্রত মুখোপাধ্যায়ের পুজো আমরা দেখে নেব। একডালিয়া এভারগ্রিনের পুজো আমরা দেখি। আজকে কিন্তু প্রথমেই একেবারে বলা যেতে পারে যে প্রথমেই কিন্তু বাঁকুড়া শহরে এসে সুব্রত মুখোপাধ্যায় ভৈরব স্থানে এসেছেন এবং ভৈরব স্থানে তুমি এখন দেখতে পাচ্ছ যে তিনি পুজো দিচ্ছেন। তাকে 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 জয় তিলক, তাকে তিলক পরিয়ে দেওয়া হলো মন্দিরের তরফে এবং 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 একই সঙ্গে এই মুহূর্তে কিন্তু তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। যেমন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তার স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায়, তিনিও কিন্তু রয়েছেন এবং ছন্দবাণী মুখোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় দুজনে মিলেই কিন্তু এই মুহূর্তে ভৈরব স্থানে এসেছেন এবং সেখানে কিন্তু পুজো দিচ্ছেন ভৈরব স্থানে। এবং এই মুহূর্তে একটুখানি আমি আমার চিত্র সাংবাদিক বালুকে বলবো মূর্তিটা একটুখানি দেখাতে। মূর্তিটা যদি তুমি একটু দেখো, অত্যন্ত শতাব্দী প্রাচীন এই মূর্তি এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মূর্তিতেই কিন্তু পুজো হচ্ছে। সব মিলিয়ে সুব্রত মুখোপাধ্যায় অবশ্যই একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজোর অন্যতম সংগঠক। এই মুহূর্তে ভোটের প্রচারে এসেও কিন্তু তিনি সেই পুজো দিলেন এবং এই মুহূর্তে এর আগে মহামায়া মন্দিরে পুজো দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। এবং আমরা যেটা দেখতে পেলাম যে মন্দিরের ঠিক বাইরে, মন্দিরে যখন তিনি পুজো দিচ্ছেন মন্দিরের বাইরে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী এবং সমর্থকরা কিন্তু ভিড় করে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়কে দেখবার জন্য। সুব্রত মুখোপাধ্যায় প্রথমে যান মহামায়া মন্দিরে, তারপরে ভৈরব স্থানে এলেন এবং এরপরে কিন্তু তিনি একটি গির্জা এবং মসজিদেও যাবেন। অর্থাৎ সব মিলিয়ে রাজনীতির পরিসরে যখন মন্দির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে নিজের ধর্ম নিরপেক্ষ ইমেজ তুলে ধরতে মরিয়া সুব্রত মুখোপাধ্যায় এবং একই সঙ্গে মন্দির, মসজিদ, গির্জা সর্বত্রই কিন্তু তিনি যাবেন। তোমাকে আরও একবার দেখাই যেখানে পুজো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুজোর স্থানে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি তাকে। দাদা, অনেক বড় সামাজিক জীবন আপনার, শুধুমাত্র রাজনৈতিক জীবন না। একডালিয়া এভারগ্রিনের মতো ওরকম একটা বড় পুজো করেন এবং সেখানে নিয়ম মেনে পুজো হয়। আজকে ভোটের প্রচারে প্রথম দিন দুটো মন্দির ঘুরলেন। মানসিক সাড়া কিরকম পাচ্ছেন? কেমন লাগলো পুজোটা দিয়ে? এটা মানসিক সাড়ার চেয়েও মনের সাড়া বেশি পাই। একটা আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা এই শুভ কাজে মাতৃ আরাধনা করে যেতে পারলে আমরা খুশি হয়ে থাকি। আসলে বিশ্বাসটা আমাদের খুব গভীর। সেই বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু ভৈরব স্থানে তুমি দেখতে পাচ্ছ, ভৈরব স্থানে এই মুহূর্তে সেই পুজো হচ্ছে এবং এই মন্দির বাঁকুড়া শহরের অত্যন্ত প্রাচীনতম একটি মন্দিরের মধ্যে একটি। মন্দিরে পুজো চলছে সমাদৃত। আমরা দেখব যে এখানে কিন্তু দুর্গা মূর্তি রয়েছে, দুর্গা মন্দির রয়েছে, অর্থাৎ অত্যন্ত প্রাচীন এই মন্দির। শিব মন্দির রয়েছে, অর্থাৎ এই মন্দিরকে জুড়ে কিন্তু মানুষের যে ভাবাবেগ তা কিন্তু নিঃসন্দেহে রয়েছে। এবং এই মুহূর্তে যেটা সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে 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 মনের সাড়া, ভোটের দিন প্রচারে এসে মনের সাড়া কিন্তু তিনি অবশ্যই পেয়েছেন এই ভৈরব স্থান মন্দিরে পুজো দিয়ে। সঞ্জিতা। সৌরভ, যেরকম মনের সাড়া পাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়, সেভাবে জানতে চাইবো তার অনুগামীরা যারা তার সঙ্গে রয়েছেন, যারা আদতে ভোটার, যাদের ভোটে জিতে আসার আশা প্রকাশ সুব্রত মুখোপাধ্যায়, তাদের কি বক্তব্য? তারা এবার কি চান বাঁকুড়ার জন্য? তারা কতটা আশাবাদী সুব্রত মুখোপাধ্যায়ের জয় নিয়ে?
দেখো, তোমার নিঃসন্দেহে মনে থাকবে যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী হিসেবে বাঁকুড়ায় পানীয় জলের বহু প্রকল্প করেছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এবার তাকে প্রার্থী পেয়ে মানুষজনের কি প্রতিক্রিয়া আমরা একটু জেনে নেব। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এখানে একাধিক জল প্রকল্প করেছিলেন, এবারে তিনি প্রার্থী, লোকসভার প্রার্থী। আপনারা কতটা খুশি? কি বিশাল খুশি, বিশাল এত আনন্দ সুব্রতদাকে পেতে, এবং সমস্ত বিরোধীরা ঘর ঢুকে গেছে সুব্রতদার এখানে প্রার্থীর নাম ঘোষণা করার পর। 23 নম্বর ওয়ার্ডে ভালো করতে পারবেন না যে দাদা কি করে গেছে। ওই নদীর ধারে দাঁড়িয়ে দাদা বলে গেছে যে আমি আশ্রম বড় জল ঢুকিয়ে দিয়ে যাবো। দাদা এত বড় কথা বলে গেছে এখানে, বুঝলেন? আজ 23 নম্বর সব কিছু করেছে। আজকে বিরোধীরা বড় বড় বলচাল মারছে, কিন্তু এই দাদার অবদান একেবারে। আমরা একটুখানি কথা বলে নেব। আপনি বাঁকুড়ার ভোটার এবং তৃণমূল কংগ্রেসও করেন। সুব্রত মুখোপাধ্যায়কে পেয়ে কেমন লাগছে? আপনারা কর্মীরা কতটা চান? আমরা খুবই চাঙ্গা, আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা এবং আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমরা খুব ভাগ্যবান যে ওনার মতো একজন প্রার্থীকে আমরা পেয়েছি, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মতো একজন মানুষকে আমাদের কাছে পাঠিয়েছেন, এবং একদম ওনারা যেটা বলছেন ওনার বিকল্প কেউ নেই। ওনার মতো এত বর্ষিয়ান এবং এত ভালো রাজনীতিবিদ আমরা হয়তো খুব ভাগ্য করে ওনাকে পেয়েছি। অর্থাৎ সবাই খুব খুশি সুব্রত মুখোপাধ্যায়কে প্রার্থী হিসেবে পেয়ে, এবং বাঁকুড়ার সার্বিক উন্নয়নের আশাই রাখছেন তারা। অনেক ধন্যবাদ সৌরভ, সুব্রত মুখোপাধ্যায় প্রচার শুরুর ছবি তুলে ধরার জন্য। তৃণমূলের প্রচার ঠিক যতটা সরগরম, ঠিক ততটাই কিন্তু বাম কংগ্রেসের জট অব্যাহত। জোট তো শিখে উঠেছে। দিল্লিতে সোমেন প্রথম 3 দফার প্রার্থী তালিকা রেডি, প্রার্থী তালিকা হাতেই সোমেনের দিল্লি দরবার। উজ্জ্বল রায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, আজকে কি সবুজ সংকেত পেলে তবে প্রার্থী ঘোষণা? দেখো, আজকে দিল্লিতে গিয়েছেন সোমেন মিত্র, সঙ্গে গিয়েছেন দীপা দাসমুন্সী, শঙ্কর। একটা বিষয় তারা জানাতে চান দিল্লিকে যে তারা জোটের জন্য যে চেষ্টা করেছিলেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে যারা জোটটা না হওয়ার জন্য কিন্তু তারা সিপিএমকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, এবং সেই বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট তারা বেশ কয়েকটি দফায় দিল্লিকে জানিয়েছিলেন। এবং আজকে দিল্লিতে যাওয়ার সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে জোট না হওয়ার পরবর্তী রণকৌশল কি হবে। 42টি আসনে প্রার্থী দিতে হবে, এবং এই 42টি আসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে বলে কিন্তু কংগ্রেসের তরফ থেকে তারা মনে করছে। এবং একটা বিষয়, তারা প্রথম 3 দফার যে প্রার্থী, সেই প্রথম 3 দফার 3 জন করে প্রার্থীর নাম তারা নিয়ে ইতিমধ্যে দিল্লিতে গিয়েছেন। এখন দিল্লিতে এই বিষয় নিয়ে আলোচনা হবে যে 3 জন প্রার্থীর মধ্যে তাকে হাইকমান্ড বেছে নিচ্ছেন, এবং তারপরে প্রচার বা অন্যান্য রণকৌশল কিভাবে হবে সেই নিয়ে আজকে আলোচনা আজকে হবে দিল্লিতে। একেবারে উজ্জ্বল, এবং শুধু কংগ্রেসের যে এই সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা প্রার্থী ঘোষণার জন্য তাই নয়, বামেরাও কিন্তু আলোচনায় যে যদি জোট না হয় তাহলে বাকি 17 আসনের প্রার্থী কে বা কারা হতে পারে সে বিষয়ে জেনে নেব। প্রতিনিধি উজ্জ্বল রায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, বামেদের শিবিরে কি রণকৌশল ভাবা হচ্ছে? দেখো, বামেরা বরং একটু বলতে পারো যে ধীরে চলো নীতি গ্রহণ করবে। তার কারণ যে 17টি আসন, সেই 17টি আসন কিন্তু ছেড়ে রাখা হয়েছে, এবং সেই 17টি আসনের মধ্যে যে 4টি আসন রয়েছে যেখানে কংগ্রেসের বিজয়ী প্রার্থী, অর্থাৎ গতবার লোকসভা কেন্দ্রের আসন ছিল কংগ্রেসের, সে জায়গায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে ওই 4টি আসনে প্রার্থী না দেওয়ার জন্য। ফলত সিপিএম কি রণকৌশল না সেটা এখন দেখা। যদিও দলের মধ্যে দুটি মত রয়েছে, একদম মনে করে যে কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দেওয়া উচিত, যার ফলে একটা বার্তা যাবে যে জোট সিপিএম চেয়েছিল এবং তারা কতটা আন্তরিক। অন্য একটি মত রয়েছে যারা মনে সেখানে অবশ্যই প্রার্থী দেওয়া উচিত, নাহলে মনে হবে যে সিপিএম অনেকটাই বেশি দুর্বল। এই জায়গায় দাঁড়িয়ে আজকে বামফ্রন্টের বৈঠক, তার আগে সিপিএম নিজেদের মধ্যে আলোচনা করে নেবে, এবং বামফ্রন্টের বৈঠকের পরে একটা সিদ্ধান্ত উঠে আসতে পারে যে পরবর্তী রণকৌশল। একেবারে ধন্যবাদ উজ্জ্বল। রাহুল গান্ধী সুযোগ পেলেই বলেন চৌকিদার চোর হ্যায়। এই আক্রমণের পাল্টা হিসেবে কি ভোটের মুখে নতুন কৌশল নিলেন নরেন্দ্র মোদী? শনিবার বলেছিলেন তিনি একা নন, যারাই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন সকলেই চৌকিদার। এরপর রবিবার টুইটার হ্যান্ডেলে নিজের নাম বদলে করলেন চৌকিদার নরেন্দ্র মোদী। টুইট করে রাহুল গান্ধীর পাল্টা এভাবে সত্যিকে চাপা দেওয়া যায় না। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है।
ভোটের মুখে নিজের টুইটার হ্যান্ডেলের নাম বদলে ফেললেন নরেন্দ্র মোদী। নামের আগে জুড়ে দিলেন চৌকিদার। রবিবার থেকে চৌকিদার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী টুইটার হ্যান্ডেলের নাম বদলানোর পরই বিজেপির তাবর নেতারাও তাঁরই পথে। অমিত শাহ, অরুণ জেটলি, রাজনাথ সিং, নিতিন গডকরি, নির্মলা সীতারামন প্রত্যেকেই নিজেদের টুইটার হ্যান্ডেলে নামের আগে জুড়ে দিয়েছে চৌকিদার। 2014 সালে ক্ষমতায় আসার পর নিজেকে বারবার দেশের চৌকিদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। आप मुझे चौकीदार बनाइए, चौकीदार। मैं चौकीदार के नाते आपकी सेवा करना चाहता हूं। মোদী নিজেকে বলেছেন চৌকিদার, আর এই চৌকিদারি নিয়েই বারবার নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। अब नया नारा सुनिए, चौकीदार। পর্যবেক্ষকদের একাংশের মত, এই আক্রমণ সামাল দিতেই শনিবার পাল্টা চাল দেন নরেন্দ্র মোদী। টুইটারে লেখেন, আমি একা নই, দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছেন তারা সকলেই চৌকিদার। একথা লিখে হ্যাশট্যাগ দিয়ে मैं भी চৌকিদার ট্রেন্ড শুরু করেছেন নরেন্দ্র মোদী। এ নিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি রাহুল গান্ধীও। টুইটারে কটাক্ষের সুরে লিখেছেন, মিস্টার মোদী, আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন, কিন্তু সত্যিকে চাপা দিতে পারবেন না। প্রত্যেক ভারতীয়ই একথা বলছেন। হ্যাশট্যাগ দিয়ে রাহুল গান্ধীর পাল্টা ট্রেন্ড, চৌকিদার চোর হয়। নিউজ 18 বাংলা।